Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত গল্প পাঠের আসরে আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে মিসেস কুমুদিনী চৌধুরী। শুরু হচ্ছে গল্প মিসেস কুমুদিনী চৌধুরী। আমি ঔপন্যাসিক। কেবল এইটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি। অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেট চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা। কিন্তু এ পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিকপত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এই সব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে। একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিল। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই। দুপুর আর সন্ধ্যাবেলাটা কেটে যায় উপন্যাস লেখার মধ্যে দিয়েই। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝায় এসেও ৩-৪ জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই, আর ধর্মে তিনি খ্রিস্টান। আমার আর একজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে বছর 50। কলকাতার কোনো একটা কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ লোক, এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিল। কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিশাচের অস্তিত্ব আছে কি না। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। আমি জিজ্ঞাসা করলুম, পিশাচ কাকে বলে? অমূল্যবাবু বললেন, প্রেতাত্মাদের আমাদের মতন দেহ নেই, এ কথা তুমি জানো নিশ্চয়ই। দেহ না থাকলেও
ওই দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সেই আকাঙ্ক্ষা মেটাতেই পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললুম, প্রায়ই শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতা রোগে মারা গিয়েছে। আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অনেক সময় হতেও পারে, অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কি ব্যাপার, কিসের গল্প হচ্ছে? অমূল্যবাবু আমাকে একটু ভয় দেখাবার চেষ্টা করছেন। ও, ভূতের গল্প বুঝি? হ্যাঁ, বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমিও কিন্তু খুব ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন কি? সত্যি বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি সচমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালুম। কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, আচ্ছা, আপনার এমন গাঁজাখুরি ধারণার কারণটা কি শুনি? সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। হ্যাঁ, আমি সে চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সেই প্রমাণটা ভালো করেই পেলুম। সন্ধ্যার অন্ধকারের ভিতর ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্যি সত্যি কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজন চা পান করছি, এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথাও একটা যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভায়া শিগগির, আমার একটুও দেরি করবার সময় নেই। কেন, আপনার আবার এত তাড়াতাড়ি কিসের? মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, সে কি? বোধহয় আর বাঁচবে না। হ্যাঁ, কি বলেন? কি অসুখ? ওই রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। আচ্ছা ডাক্তার, হ্যাঁ, ঝাঁঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। মিসেস কুমুদিনী চৌধুরীর মারির ছেলেকে আমি জানি। আচ্ছা, তার নাম গদাধর। হ্যাঁ হ্যাঁ, গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়।
এই 3 দিন আগেও আমি তাকে দেখেছি, জোয়ান সমর্থ ছেলে। আর তুমি বলছো ডাক্তার এর মধ্যেই তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না। আচ্ছা চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে ওই গদাধরকে একবার দেখে আসি। আচ্ছা চলুন। হ্যাঁ চলো। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলো যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলুম। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপর। তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যু আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকে রাতটা বোধহয় আর কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল নির্দেশ করে তিনি বললেন, আচ্ছা ডাক্তার, আচ্ছা দেখো তো এটা কিসের দাগ? ওটা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে এবার জিজ্ঞাসা করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? হ্যাঁ গে বাবু, গিন্নি মা করেন। উনি গদাধরকে বড় ভালোবাসেন কি না, ঠিক নিজের ছেলের মতন। ওকে দেখাশুনো করেন তিনি। ওর জন্য দিনে তার বিশ্রাম নেই, রাতে তার ঘুম নেই বাবু। না 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 না, রোগীর ভালো রকম সেবা যত্ন কিন্তু হচ্ছে না। হ্যাঁ শোনো, গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। নিয়ে যাবেন? আচ্ছা ডাক্তার, ওই তোমার রেলে 2-4 জন কুলিকে ডাকো তো, গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক। আমি বিশ্বাস করি একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। তাহলে বাবু ওকে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, তাই করব। বেশ। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ যে কি সেটা আমরা কেউই বুঝতে পারলুম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ির থেকে ও বাড়িতে নিয়ে গেলে তার কি উপকার হতে পারে। যাকগে, তার কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, এ কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানেও ঠিক মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব যেন ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধরের আরাম হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড়হুড় করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে একসময় আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধর্মরিয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানলার সার্সির উপর বাইরে থেকে কি যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলুম হয়তো আমারই মনের ভুল। বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে, বাজ ডাকছে ও ঝড় হই হই করছে। এমন
এমন দুর্যোগে সার্সির উপরে করাঘাত করতে আসা এমন মানুষ পাওয়া যাবে কোথায়? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতর ঢুকতে চায়। আবার বিছানার উপর শুয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সার্সির উপর আবার শব্দ হলো। সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়ল। আর তো কোনো সন্দেহ নেই, কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভেতর ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোয়ার বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিত। টপ করে টর্চটা তুলে নিয়েই সেটা জেলে জানলার উপরে আলোটা ফেললুম। সেই তীব্র আলোতে দেখলাম বন্ধ সার্সির ওপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতন দপ দপ করে জ্বলছে তার দুটো বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তে মুখখানা আলোক রেখার ভিতর থেকে সাঁত করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে আর সারা রাত ঘুম হলো না। কেবলই এটাই মনে হতে লাগলো যে সার্সির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভেতর এক্ষুনি হুড়মুড় করে ঢুকে পড়তে পারে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতর এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড়ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন। আমি তাকে জিজ্ঞাসা করলুম, এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? আরে অসুখ বেড়েছে কি, এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে। হ্যাঁ, বলেন কি? কি করে সারল? গদাধরের কোনো অসুখ তো হয়নি। হ্যাঁ, আরে সে পড়েছিল পিশাচের পাল্লায়। আপনি কি চারিদিকে এখন পিশাচের স্বপ্ন দেখছেন নাকি অমূল্যবাবু? সে তোমার যা ইচ্ছে হয় বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিয়রে বসে আমি পাহারা দিয়েছি বলে। কারুকে তার ত্রিসীমানায় আসতে দিনি। কাল রাতে আবার যদি তার রক্ত কেউ শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। রক্ত শোষণ? অমূল্যবাবু, আপনি কি বলছেন? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি স্বচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা, আর গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিল পাহারা দেবার জন্য। তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকে রাতের ওই ঝড় বৃষ্টির কথাও তুমিও টের পেয়েছ নিশ্চয়ই। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানলাটা অন্তত
20 ফুট উঁচু হবে। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয়, এ কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের উপরে গিয়ে পড়েছিল। তাকে দেখি আমি চিনতে পারলুম। কে সে? কিছু আন্দাজ করতে পারো? আপনি চিনতে পারলেন না? আমি তো কিছু বুঝতে পারছি না। সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। হ্যাঁ? কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর শার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারলে না। আমার মনে হলো জানলা বন্ধ করার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানলার উপরে আরও কয়েকবার কড়াঘাতের শব্দ শুনতে পেলুম, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপও করলুম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? হ্যাঁ, শোনো, টেলিগ্রামে আমি এক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। হ্যাঁ? হ্যাঁ। আমার সর্বশরীর কেমন কেমন যেন করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপরে আমি বসে পড়লুম। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও ওই কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বলল। অমূল্যবাবু কি বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথম আমার চোখ পড়ল তার ওই ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে কেমন একটা অমানুষিক বিশ্রী ভাব জেগে উঠল, যা কোনোদিন কোনো মানুষেরই মুখে আমি লক্ষ্য করিনি। তারপরেই দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতো তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, সাবধান, ট্রেন, ট্রেন! কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপর এসে পড়ল। ভয়ে আমি দুই চোখ বুজে ফেললুম। সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইল। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগল, এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়ল ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগল।
কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমাদের মনের ধাঁধা ঘুচল না। ঝাঝায় রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি কিন্তু এখনো কমেনি। কেন কমল না তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্ত স্বল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপধপ করছে প্রায় দিনের বেলার মতো। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যেই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লিরব ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হল। এমন রাতে সৃষ্টি তো গান গাইবার জন্যই। কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম, তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হবার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেল। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতো। পথের বাঁকে সেই অদ্ভুত ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বেহল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী। অমূল্যবাবু, অমূল্যবাবু, এই মাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। তার মানে? আমি নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এই মাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছো? হ্যাঁ, ঠিক দেখেছি। আপনাকে যেমন ঠিক দেখছি অমূল্যবাবু, আমি তাকেও ঠিক তেমনই দেখেছি। ওঠো ওঠো ওঠো, আর দেরি নয়, এখনই আমার সঙ্গে চলো। এখন কিন্তু কোনো কথা জিজ্ঞাসা করো না। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল আর একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো চলো। আমিও যন্ত্রচালিতের মতো তার পিছন পিছন চললুম। আবার সেই নদীর পথ, চারিদিক তেমনই নীরব ও নির্জন। আকাশে তেমনই স্বপ্নময় চাঁদের হাসি
নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতন উবে গিয়েছিল। ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে, আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলুম, ঝোপে ঝাপে আড়ালে আবছায়ায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদের সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, তোমরা সবাই প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে, আসছে। হয়তো যা যার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপর ইটের বা পাথরের গাঁথুনি। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে অশ্রান্ত তালে। আমার মনে হলো এতক্ষণ ওই সব কবরের পাথরের উপর যেসব ছায়াদেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভিতর আমাকে টেনে নিয়ে অমূল্যবাবু বললেন, শোনো, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি। এসো, সাবধান, কোনো কথা কইও না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি, নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, শোনো, আজকে রাতের মতো পিশাচির রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতর গিয়ে ঢুকল। একটা কবরের উপর গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়াল। তারপর আচমকা শূন্যে দু হাত তুলে এমন প্রচন্ড তীক্ষ্ণ স্বরে অট্টহাস্য করে উঠল যে আমার বুকের সমস্তটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভিতরে নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারেই অদৃশ্য হয়ে গেল। পূর্বাকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের উপর গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু আবার বললেন, আমি শামল দিয়ে মাটি খুঁড়ি, আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো, তাড়াতাড়ি। তার এই অদ্ভুত আচরণের কারণ কি তা আমি জিজ্ঞাসা করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলুম। তিনি যা বললেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলব, তারপর আমি যা করব তাতে কিন্তু তুমি আমাকে বাধা দিও না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ।
অমূল্যবাবু 2 হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলুম কফিনের ভেতর শুয়ে আছেন মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল, তার ওষ্ঠাধরের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাতে শাবলটা হঠাৎ মাথার উপরে তুলে ধরলেন, তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো একটা তীব্র দীর্ঘ আর্তনাদ আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। শুনছিলেন গল্প পাঠ হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে মিসেস কুমুদিনী চৌধুরী। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন সূত্রধর সৌভিক, মিসেস চৌধুরী সুমিতা, অমূল্য সঞ্জয়, গোবিন্দ সুদীপ্ত এবং মালির ভূমিকায় হরি। গল্পের মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।